আচ্ছা, টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ এটা কি আসলেই সম্ভব, নাকি পুরোটাই স্রেফ সিনেমা আর গল্পের বইয়ের মধ্যেই সীমাবদ্ধ? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই রহস্যটারই গভীরে যাব আর দেখব বিজ্ঞান আসলে কি বলে। চলুন তাহলে শুরু করা যাক। একবার ভাবুন তো, মাত্র $800 দিয়ে শুরু করে কেউ 2 সপ্তাহের মধ্যে $350 মিলিয়ন কামিয়ে ফেলল। অবিশ্বাস্য লাগছে, তাই না? 2003 সালে অ্যান্ড্রু কার্লসন নামের একজন ঠিক এই কাজটাই করে দেখিয়েছিলেন, আর তার এই সাফল্য দেখে এফবিআইয়ের মতো সংস্থাও রীতিমতো অবাক হয়ে গিয়েছিল। যখন তাকে এই অবিশ্বাস্য সাফল্যের রহস্যটা জিজ্ঞেস করা হলো, তখন তার উত্তরটা ছিল আরও অনেক বেশি অবিশ্বাস্য। সে বলল, সে নাকি কোনো সাধারণ বিনিয়োগকারীই না, বরং 250 বছর ভবিষ্যৎ থেকে আসা একজন সময় ভ্রমণকারী। অ্যান্ড্রু কার্লসনের এই কেসটা কিন্তু খুবই অদ্ভুত। এফবিআই যখন তদন্ত শুরু করে, তারা দেখে যে 2002 সালের ডিসেম্বরের আগে এই নামে কোনো মানুষের অস্তিত্বের রেকর্ডই নেই। আর তার চেয়েও অবাক করা ব্যাপার হল, জামিনের শুনানির আগে সে হঠাৎ করে উধাও হয়ে যায়। তাকে আর কোনোদিনই খুঁজে পাওয়া যায়নি। তো কার্লসেনের এই গল্পটা আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। সময় ভ্রমণ কি আসলেই স্রেফ কল্পনা, নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তিও আছে? চলুন এবার এই গল্পটা থেকে বেরিয়ে আমরা বিজ্ঞানের দিকে একটু তাকাই। আসলে সময় ভ্রমণের এই ধারণাটা কিন্তু নতুন কিছু না। 1895 সালে H.G. ওয়েলসের বিখ্যাত উপন্যাস দ্য টাইম মেশিন বেরোনোর পর থেকেই এটা সবার মধ্যে জনপ্রিয় হতে শুরু করে। এই বইটাতেই কিন্তু আমরা প্রথম টাইম মেশিন শব্দটার সাথে পরিচিত হই। পপ কালচারে, মানে সিনেমা বা বইতে, সময় ভ্রমণকে কত বিচিত্র উপায়ে না দেখানো হয়েছে। কোনো সিনেমায় আমরা দেখি এটা ভবিষ্যতে যাওয়ার একটা ওয়ান ওয়ে টিকেট, আবার কোথাও চোখের পলকে অতীতে বা ভবিষ্যতে লাফ দেওয়া যায়। এই এত রকম ধারণা আমাদের কল্পনাকে উস্কে দেয় ঠিকই, কিন্তু প্রশ্ন হলো এর মধ্যে কোনটা বিজ্ঞানের সবচেয়ে কাছাকাছি? শুনতে অবাক লাগলেও সত্যিটা হলো, ভবিষ্যতের সময় ভ্রমণ করাটা কিন্তু বৈজ্ঞানিকভাবে একদমই সম্ভব। আর এর পেছনের মূল ধারণাটা এসেছে সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের কাছ থেকে। আইনস্টাইনের আসার আগে পর্যন্ত আমরা নিউটনের ধারণা অনুযায়ী ভাবতাম যে সময় হলো একটা ধ্রুবক জিনিস, যা মহাবিশ্বের সবখানে সবার জন্য একই গতিতে চলে। কিন্তু আইনস্টাইন এসে পুরো ধারণাটাই পাল্টে দিলেন। তিনি বললেন, সময় আসলে আপেক্ষিক, অনেকটা নদীর স্রোতের মতো, যা কখনো দ্রুত বয় আবার কখনো ধীরে। আইনস্টাইনের এই অসাধারণ তত্ত্বের একেবারে মূলে আছে একটা কনসেপ্ট, যার নাম হল টাইম ডাইলেশন। সোজা কথায়, যদি কোনো কিছুর গতি অনেক বেড়ে যায়, অথবা সেটা যদি খুব শক্তিশালী কোনো মহাকর্ষীয় ক্ষেত্রের কাছাকাছি থাকে, তাহলে তার জন্য সময় অন্যদের তুলনায় ধীরে চলবে। আর হ্যাঁ, এটা কিন্তু শুধু কোনো থিওরি না, এটা সত্যিকারের প্রমাণও আছে। 1971 সালে হেফেল কিটিং এক্সপেরিমেন্টে বিজ্ঞানীরা ঠিক এটাই পরীক্ষা করে দেখেন। তারা দুটো অ্যাটমিক ঘড়িকে এক সময়ে সেট করে একটাকে পৃথিবীতে রেখে দেন আর অন্যটাকে একটা প্লেনে করে পুরো পৃথিবী ঘোরান। ফিরে আসার পর দেখা যায় প্লেনের ঘড়িটা আসলেই একটুখানি স্লো হয়ে গেছে। এই যে দেখুন, রাশিয়ান মহাকাশচারী গ্যানাডি পাডালকা মহাকাশে মোট 879 দিন কাটিয়েছেন। আর এই সময়টা অত্যন্ত দ্রুত গতিতে চলার কারণে তিনি পৃথিবীর বাকি সবার থেকে 0.02 সেকেন্ড এগিয়ে গেছেন। মানে তিনি কিন্তু আক্ষরিক অর্থেই একজন টাইম ট্র্যাভেলার, যিনি ভবিষ্যৎ ভ্রমণ করে এসছেন। শুধু গতি নয়, সময়কে ধীর করে দেওয়ার আরও একটা উপায় আছে, আর সেটা হলো মহাকর্ষ। আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বটা একটা বিশাল চাদরের মতো, যাকে বলে স্পেস টাইম। যে কোনো ভারী বস্তু এই চাদরটাকে বাঁকিয়ে দেয়, আর এই বাঁকটাই হলো মহাকর্ষ। যেখানে এই বাঁক যত বেশি, সময়ও সেখানে তত ধীর। আর এই ব্যাপারটা কিন্তু আমাদের প্রতিদিনের জীবনেও কাজে লাগে। যেমন ধরুন আমাদের ফোনের জিপিএস। স্যাটেলাইটগুলো যেহেতু পৃথিবীর তুলনায় কম মহাকর্ষ আর বেশি গতির মধ্যে থাকে, তাই ওদের ঘড়িগুলো আমাদের থেকে একটু ফাস্ট চলে। এই সময়ের পার্থক্যটা যদি প্রতিদিন অ্যাডজাস্ট না করা হতো, তাহলে জিপিএস সিস্টেমটা কয়েক মিনিটের মধ্যেই ভুল লোকেশন দেখাতে শুরু করত। আচ্ছা, ভবিষ্যতে যাওয়া তো না হয় বোঝা গেল, কিন্তু অতীতে ফেরার ব্যাপারটা, এখানেই কিন্তু বিজ্ঞান আসল চ্যালেঞ্জের মুখে পড়ে। অতীতে ভ্রমণ করাটা থিওরিতে শুনতে যতটা ইন্টারেস্টিং, বাস্তবে ততটাই প্রায় অসম্ভব রকমের জটিল। বিখ্যাত বিজ্ঞানী স্টিভেন হকিং একবার খুব মজার একটা পরীক্ষা করেছিলেন। তিনি টাইম ট্র্যাভেলারদের জন্য একটা পার্টির আয়োজন করেন, কিন্তু সেই পার্টির দাওয়াতপত্র পাঠান পার্টি শেষ হয়ে যাওয়ার পরে। তার যুক্তি ছিল, যদি অতীতে ভ্রমণ করা সত্যি সম্ভব হয়, তাহলে ভবিষ্যৎ থেকে কেউ না কেউ তো এই দাওয়াত পেয়ে পার্টিতে আসবেই। কিন্তু কেউই আসেনি।
অতীতে যাওয়ার জন্য যে থিওরিটা সবচেয়ে বেশি শোনা যায় সেটা হলো ওয়ার্ম হোল। এটাকে স্পেস টাইমের মধ্যে একটা শর্টকাট বা সুরঙ্গের মতো ভাবতে পারেন। কিন্তু সমস্যাটা হলো এই ওয়ার্ম হোলকে খোলা রাখার জন্য দরকার নেগেটিভ এনার্জি নামের এক রহস্যময় জিনিস, যার অস্তিত্ব এখনও পর্যন্ত শুধু থিওরিতেই আছে, বাস্তবে নয়। আর এখানেই চলে আসে সবচাইতে বড় সমস্যাটা, যার নাম গ্র্যান্ডফাদার প্যারাডক্স। ভাবুন, কেউ অতীতে গিয়ে তার দাদুকে বিয়ে করার আগেই মেরে ফেলল। তাহলে তো তার বাবারই জন্ম হবে না, তার মানে তার নিজেরও জন্ম হবে না। তাহলে প্রশ্ন হলো, অতীতে গিয়ে তার দাদুকে মারলটাকে? এই যুক্তির কিন্তু কোনো সমাধান নেই। শুধু তাই না, আরও একটা প্যারাডক্স আছে, নাম প্রিডেস্টিনেশন প্যারাডক্স। এই থিওরি অনুযায়ী অতীতে গিয়ে আপনি যাই করার চেষ্টা করুন না কেন, আপনার সেই চেষ্টাটাই আসলে ইতিহাসের একটা অংশ ছিল। মানে আপনি আসলে কিছুই বদলাতে পারবেন না, কারণ যা ঘটার তা আগে থেকেই নির্ধারিত। তো এত সব আলোচনার পর আমরা ঠিক কোন সিদ্ধান্তে আসতে পারি? সময় ভ্রমণের কোনটা বাস্তব আর কোনটা নিছকই কল্পনা? আর হ্যাঁ, সেই অ্যান্ড্রু কার্লসেনের গল্পেরই বা কী হল? চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক। তাহলে সারসংক্ষেপটা কি দাঁড়ালো? ভবিষ্যতে ভ্রমণ করাটা বিজ্ঞানসম্মতভাবে একদমই সম্ভব, যদিও আমাদের এখনকার টেকনোলজি দিয়ে খুব বেশি দূর যাওয়া যায় না। কিন্তু অন্যদিকে অতীতে ভ্রমণ করাটা, ওই যে প্যারাডক্সগুলোর কথা বললাম, সেগুলোর কারণে প্রায় অসম্ভব বলে মনে হয়। এখন প্রশ্ন হল, বিজ্ঞান যদি অতীতে ভ্রমণকে প্রায় অসম্ভবই বলে, তাহলে অ্যান্ড্রু কার্লসেনের গল্পটা কি ছিল? সে কি সত্যি কোনো ব্যতিক্রম ছিল যে কিনা ভবিষ্যৎ থেকে এসেছিল? রহস্যের সমাধানটা আসলে লুকিয়ে আছে গল্পটা ঠিক কোথা থেকে এসেছে তার মধ্যে। অ্যান্ড্রু কার্লসেনের এই রোমাঞ্চকর কাহিনীটা প্রথম ছাপা হয়েছিল দ্য উইকলি ওয়ার্ল্ড নিউজ নামের একটা ট্যাবলয়েড পত্রিকায়। আর এই পত্রিকাটি আসলে একটা স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক প্রকাশনা। মানে এরা ইচ্ছে করেই মজার আর বানানো খবর ছাপানোর জন্য পরিচিত। হ্যাঁ, ঠিকই ধরেছেন, অ্যান্ড্রু কার্লসেনের পুরো গল্পটাই ছিল একটা বানানো খবর, যা পরে অনেক সংবাদ মাধ্যম সত্যি ভেবে ভুল করে চেপে ফেলেছিল। কার্লসেনের গল্পটা হয়তো বানানো, কিন্তু ভবিষ্যতে যাওয়ার সম্ভাবনাটা তো সত্যি। আর এটাই কিন্তু আমাদের একটা দারুণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যদি সত্যি ভবিষ্যতে যাওয়ার সুযোগ আসে কিন্তু ফেরা না যায়, তাহলে কি সেই ঝুঁকিটা নেওয়া উচিত? আর যদি কেউ যায়, তাহলে কোন সময়কে বেছে নেওয়া হবে? এটা কিন্তু সত্যিই ভাবনার বিষয়, তাই না?